আজ আপনাদের নিয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে। মথুরা থেকে আমরা বেরিয়ে পড়ব গোকুলের দিকে, যেখানে শ্রীকৃষ্ণের বাল্যকাল কেটেছে। আর মথুরায় এসে কোথায় থাকবেন, মানে এই জন্মভূমির পাশেই যদি আপনার ভালো হোটেল পান, সে সন্ধানও দেবো এই ভিডিওটিতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা হরিদ্বারে এই ট্রেনে চাপছি, কালকে সকালে মথুরাতে নামবো। এই আমাদের ট্রেন আসছে। তবে প্রত্যেক বুধবার আর বৃহস্পতিবার আপনি কিন্তু কলকাতা স্টেশন থেকে ডাইরেক্ট মথুরা আসার ট্রেন পেয়ে যাবেন, যার মধ্যে এই গোয়ালিয়র এক্সপ্রেস ট্রেনটা কিন্তু খুব সুন্দর টাইমিং, মানে দুপুরবেলায় আপনি কলকাতা স্টেশনে চাপবেন আর পরের দিন সকালে আপনাকে মথুরা স্টেশনে নামিয়ে দেবে। আর শুক্রবার দিনও আরেকটা ট্রেন ছাড়ে চম্বল এক্সপ্রেস, যার টাইমিংটা আমার একটু অড লাগে, যার জন্য আমি শেয়ার করলাম না। আপনি চাইলে ওই ট্রেনেও আসতে পারেন। তাছাড়াও আপনি দিল্লি আগ্রা থেকেও মথুরা চলে আসতে পারেন বাই রোডে। তারপর সকাল সকাল আমরা মথুরা জংশনে স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমরা এগিয়ে চললাম মথুরার দিকে। এবার আসি আমাদের মথুরাতে এলে আপনি কোথায় থাকবেন। ওই যে 1 নম্বর গেট দেখতে পাচ্ছেন দূরে, আর এই হচ্ছে প্রতাপকুণ্ড। কুণ্ডের পাশ দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। এরকম সামনে একটা মোড় পড়বে, এই দেখুন লেখা আছে মিউনিসিপ্যালিটি পার্কিং। এই বাঁ দিক দিয়ে আপনাকে পার্কিংয়ের বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে। লেখা আছে হোটেল গির্জা রেসিডেন্সি। এই হচ্ছে আমাদের হোটেল। এই দিক দিয়ে আর একটু এগিয়ে গিয়ে সামনে পড়বে, এই যে হচ্ছে পুরো হোটেলটা। এখানে লিফটের ব্যবস্থা আছে। চলুন এবার রুমে যাওয়া যাক। রুমের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি যে কেমন রুম আমাদেরকে দিয়েছে। এই যে আমাদের রুম, একদম লিফট থেকে, এই যে লিফটের জাস্ট পাশেই 307 নম্বর রুম। চলুন রুমটা আপনাদেরকে একবার দেখাই। এই যে দুটো ডবল বেডের রুম, এদিকে একটা এদিকে একটা, মানে চারজন কি মোটামুটি বলা যায় 6 জন একটা রুমে আরামসে থেকে যাবে। আর যে এসি, আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, টিভি আছে, টিভির সাথে টেবিল আছে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। রুমটা কিন্তু বেশ বড়, মানে আমরা 4 জন আছি, কিন্তু আপনারা চাইলে 6 জনও থাকতে পারেন। এই রুমটা আমার কাছ থেকে ভাড়া নিয়েছে 2500 টাকা। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা এই শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখতে পাচ্ছ, কত বড় পুকুর তখনকার দিনের। এটাই আর কি স্নানঘাট বলতে পারেন, এটাকে বলা হয় পকড়াখুন্ড। শ্রীকৃষ্ণের এই জন্মস্থানটি আসলে হচ্ছে রাজা কংসের কারাগার, আর এই কারাগার প্রবেশের জন্যই প্রাথমিক দরজাটি পেরিয়ে আপনাকে মেন দরজায় প্রবেশ করতে হবে। এই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি বা কংসের কারাগার। এর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা ছবি তুলতে পারবো না। এইটুকুই আমরা দেখাতে পারলাম আপনাদের। এখান থেকেই বাসুদেব এই যমুনা নদী পার করে গোকুলে নিয়ে গেছিল শ্রীকৃষ্ণকে। এটা লেডিস, আর ওইদিকে জেন্টসের আছে ব্যাগ জমা দেওয়া। ব্যাগ জমা দিতে হবে, মোবাইল জমা দিতে হবে, কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন না। এইসব জমা দেওয়ার পরে আপনি মন্দিরের মধ্যে ঢুকতে পারবেন। মথুরা বা বৃন্দাবনে কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত সমস্ত মন্দিরগুলোই বন্ধ থাকে, তাই আমরা ঠিক করলাম এই সময় আমরা গোকুল থেকে ঘুরে আসব। তাই 1 নম্বর গেটের বাইরে গেলাম, আর এই দাদার সাথে কথা হলো 500 টাকার বিনিময়ে পুরো গোকুলটা উনি ঘুরিয়ে দেখাবেন। বাসুদেব যখন ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে গোকুলের দিকে যাচ্ছিলেন, তখন এই মা যমুনা 2 ভাগে ভাগ হয়ে যেতে সাহায্য করেছিলেন। আর তার সাথে যখন তিনি এই যমুনা নদী পেরোচ্ছিলেন, লক্ষ্য করেছিলেন যে পেছন দিকে একটা বড় সাপ ছাতার মতো হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপর বিরাজমান, যাতে ভগবান শ্রীকৃষ্ণ বৃষ্টির মধ্যে ভিজে না যান। গোকুলে ঢুকেই প্রথমেই আমরা চলে এলাম এই যশোদা কুণ্ড। এইখানেই শ্রীকৃষ্ণকে 6 দিনের পর স্নান করানো হয়েছিল, যেখান থেকে এখনও গোকুলে এই রীতিটা আছে যে প্রত্যেক বাচ্চার 6 দিন হওয়ার পর এখানে এখনও স্নান করায়। আর এর পাশেই যে বড় কদম গাছটা দেখেছেন, এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ প্রথম বাঁশি বাজিয়েছিল, যার পর শ্রীকৃষ্ণের এখান থেকেই নাম হয় বংশীধর। গোকুল ঘুরতে এসে একটা ভুল কিন্তু অনেকেই করে ফেলে, এখানে এসে কেউ গাইড নেয় না। তাই এই গোকুলটাকে ভালোভাবে বুঝতে এবং এখানকার ইতিহাসটাকে ভালোভাবে বোঝার জন্য একটা গাইড কিন্তু অবশ্যই নিয়ে নেবেন, যার জন্য খরচা হবে মাত্র 100 টাকা। আমরা এসে পৌঁছালাম এই নন্দদুয়ারে, যার পাশেই আছে গোপাল গোশালালয়, এবং তারপরে এই যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে মীরাবাইয়ের ভজনালয়। এখানে মীরাবাই সকালে 3 ঘন্টা, সন্ধ্যে 3 ঘন্টা শ্রীকৃষ্ণের জন্য ভজন গাইতেন, যেই রীতিটা এখনও চলে আসে। মানে মহিলা সংকীর্তন দলের একটা কীর্তন এখানে প্রত্যেক দিন হয়, সকালে 3 ঘন্টা আর সন্ধ্যায় 3 ঘন্টা। দেবাদিদেব মহাদেবও কিন্তু শ্রীকৃষ্ণের দর্শনের জন্য গোকুলে এসেছিলেন,
তার দর্শন কিন্তু তিনি সহজে পাননি। এখানে এসে ওনাকে 3 দিনের তপস্যা করতে হয়, যার জন্য এই মন্দির বানানো হয় এবং এই মন্দিরের নাম রাখা হয় দর্শনেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের মধ্যে শিবলিঙ্গের বদলে মহাদেবের মূর্তি রাখা আছে। বংশীবর চকে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে সামনের গুরুকুলটা দেখছেন, নন্দবাবা তখন থেকে এখানে বাচ্চাদেরকে পড়াতো, এখনও ওই প্রথাটা চলছে, এখনও এখানে বাচ্চাদের পড়ানো হয়। আর সামনে যে মায়ের মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে চন্দ্রী মাতা মন্দির। এই মাও এখানে এসেছিল শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য। তো তারপর মানে যশোদা মায়ের কথা মতো ওনাকে দর্শন দেওয়া হয় এবং তখন থেকে এই মন্দির এখানে রাখা হয়েছে। সত্যি গোকুলে যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না যে গোপাল বা শ্রীকৃষ্ণের এত মাহাত্ম্য এখানে ছড়িয়ে আছে বা এত লীলা এখনও এখানে বিরাজমান। এই যে গলির মধ্যে হাঁটছি এটার নাম হচ্ছে চোর গলি। চোর গলি মানে মাখন চুরি করে খাওয়া থেকে এই গলির নাম হয় চোর গলি। সত্যি গোকুল না এলে পরে আপনার মথুরা ঘোরাটা অসম্পূর্ণই থেকে যাবে। চারিদিকে শ্রীকৃষ্ণের ছোঁয়া। তারপর ব্রজগলি দিয়ে এগিয়ে গিয়ে আমি পৌঁছে গেলাম ঠাকুরানী ঘাটে। এই ঠাকুরানী ঘাট যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণকে ওই পার থেকে এই পারে নিয়ে এসেছিল এবং এখানেই অদলাবদলি করেছিল শ্রীকৃষ্ণের সাথে একটি কন্যা সন্তান, যিনি ছিলেন যোগমায়ার একটি রূপ। बांके बिहारी की राधा रानी जी यहाँ स्नान किया करती थी। तो स्नान जब यहाँ करती थी तो उनके नाम से इसका नाम पड़ा राधा ठाकुरानी घाट। এখানেও প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যমুনা মায়ের আরতি করা হয়। আর এখানেই আছে সুন্দর একটা যমুনা মায়ের মন্দির, আর তার পাশেই আছে যোগমায়ার জন্মস্থান। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি যোগমায়ার জন্মস্থান। कान्हा जी ने जब वहाँ जन्म लिया था रात में, और यहाँ कन्या ने जन्म लिया था वासुदेव जी के यहाँ। यहाँ से जो अदला बदली की गई थी वही स्थान है, योग माया का मंदिर है। लेकिन ये भी पटवन में शाम को जो कन्या हुआ था उसको हाँ यहाँ से वहाँ बेटा हुआ था, यहाँ बेटी हुई थी। यहाँ से बेटी को लेके गए थे, लेकिन वो बेटी माया भी थी, बेटी थी नहीं, योग माया माता थी। वो दुर्गा माँ ने अवतार लिया था, उनको कहते हैं योग माया मंदिर। वो इसमें अंदर काम चल रहा है, अभी सब बंद है, शाम को। এই হচ্ছে নন্দভবন। এখানেই কেটেছে শ্রীকৃষ্ণের বাল্যকাল। এই ভবনের মধ্যে আছে শ্রীকৃষ্ণ বাল্যকালের মূর্তি এবং মা যশোদার মূর্তি, তার সাথে যোগমায়ার মূর্তি। কিন্তু ভেতরে ছবি তোলা বারণ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকেই মন্দিরটা দেখালাম। यह है नंद बाबा की कुलदेवी। तो अपनी कुलदेवी होती है ना, जिन्हें हम पूछते हैं परिवार में, ऐसे ही नंद बाबा की कुलदेवी थी ये। इनको नंद बाबा और द्वारकाधीश पूजा करते थे। গোকুল না এলে হয়তো জানতেই পারতাম না যে এত ইতিহাস আছে এখানকে জুড়ে। এখানের ভেতরে প্রত্যেকটা মন্দির অসাধারণ এবং মূর্তিগুলোও অসাধারণ। এই যে মন্দিরে আমি প্রবেশ করছি, এই মন্দিরে আপনি যদি ঝান্ডা বলছে ওরা বা পতাকা লাগান তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হয়। राधे राधे। তারপর এলাম এই 84 স্তম্ভ মন্দির। তার এই হচ্ছে মেন মন্দিরটা। এই যে 4টে থাম্বা দেখতে পাচ্ছেন, এই 4টে থাম্বাই হচ্ছে ব্রহ্মা বানিয়েছিল 4টে যুগের উপরে। এই যে 4টে, বাকি এখানে 80টা স্তম্ভ আছে যেটা বাবা বিশ্বকর্মা বানিয়েছিল। এরপর আমরা এগিয়ে চললাম ব্রহ্মাণ্ড ঘাটের দিকে। তবে মথুরা থেকে টোটো ভাড়া করার সময় কথা বলে নেবেন, শুধু গোকুল নয়, গোকুলের সাথে রমন রেথি, 84 স্তম্ভ আর এই ব্রহ্মঘাট যেন আপনাকে নিয়ে আসে। গোপাল ছোটবেলায় খেলতে খেলতে এখানে মুখে মাটি ভরে নিয়েছিল। তো মা যশোদা কি করেছিল, ওই মুখ থেকে মাটি বার করার চেষ্টা করেছিল এবং তখন গোপাল হাঁ করেছিল। সেই হাঁ করাতে উনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মা যশোদা তার মুখের মধ্যে, মানে গোপালের মুখের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পায়। তো তখন থেকে আর কি এই জায়গাটা ব্রহ্মাণ্ড ঘাট বলেই পরিচিত। প্রসাদ নিয়ে নিয়েছি, এবার আমরা যাব ব্রহ্মাণ্ড ঘাটের দিকে। এই প্রসাদটা আমি বাড়ি নিয়ে যাব। এখানে এই প্রসাদটাই বিখ্যাত, কেননা যেহেতু শ্রীকৃষ্ণ মানে গোপাল মাটিটাকে, এই ঘাটের মাটিটাকেই মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল এবং মা যশোদা সেই মাটিটা বার করার চেষ্টা করেছিল, তখন থেকে এটাকে প্রসাদ হিসাবে গণ্য করা হয়। বৃন্দাবন আর মথুরাতে কিন্তু বানর হইতে সাবধান, কখন যে আপনার হাত থেকে মোবাইল, চশমার খাবার তুলে নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ব্রহ্মাণ্ড ঘাট দর্শনের পর আমরা চললাম রমন রেথিতে। রমন রেথিতে এসেই পৌঁছে দেখলাম এখানে মন্দিরও সেইভাবেই বন্ধ আছে, আবার বিকেল 4টের সময় খুলবে। তাই অপেক্ষা করলাম আর সামনে দেখলাম
প্রচুর ইম্পালা রাখা আছে। ইম্পালা হচ্ছে এক ধরনের মাঝারি আকারের হরিণ, যা দক্ষিণ পূর্ব আফ্রিকায় পাওয়া যায়, সেখান থেকে এগুলো নিয়ে আসা হয়। এদেরকে আপনি কিন্তু নিজের হাতে খাওয়ানোর সুযোগও পাবেন। তাই বেশ ভালোভাবে সময়টা পেরিয়ে গেল। আর তারপর 4টের সময় টাইম হলো মেন দরজা খোলার। রামান রেথি, রেথি শব্দের অর্থ হলো বালি। এই জায়গাটিতে বলরাম শ্রীকৃষ্ণ একসাথে খেলাধুলো করত এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাথে বৃন্দাবন যাওয়ার পূর্বে এখানেই প্রথম দেখা করেছিল। রামান রেতি, রেতি কথার অর্থ হচ্ছে বালি। আর এই বালিতেই গড়াগড়ি খেতেন শ্রীকৃষ্ণ ছোটবেলায়। শ্রীকৃষ্ণ ছোটবেলায় তার বন্ধুদের সাথে এখানেই খেলাধুলো করত এবং এই মাটিতেই বা এই বালিতেই বলতে পারেন লুটোপুটি খেত খেলতে খেলতে। তাই সকল দর্শনার্থী যারা এখানে আসেন এই বালির সাথে নিজেকে সেভাবে মিলিন করে দেন। কেউ গড়াগড়ি খায়, কেউ গা হাত পায়ে মেখে নেয়। আমিও কিন্তু সেই সুযোগ হাতছাড়া করিনি। এই যে এখানকার মাটি, এই মাটি কিন্তু সত্যি একদম মানে সৌভাগ্য থাকলে আপনি এই বালি মাখতে পারবেন আর কি। মথুরাতে যদি আপনি দুদিনের জন্য থাকেন বা যদি আপনার কাছে মথুরাতে এসে সময় থাকে যাবার, তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই গোবর্ধন পাহাড় থেকে। এই গোবর্ধন পাহাড় যেতে মথুরা থেকে সময় লাগে 45 মিনিট আর এর ভাড়া নেয় 700 থেকে 1000 টাকা। 22 কিলোমিটার দূরে অবস্থিত গোবর্ধন জায়গাটা কিন্তু খুব সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। গোকুল ঘুরে আমরা ফিরে এলাম এই দ্বারকাদেশ মন্দিরে। এই দ্বারকাদেশ মন্দির আপনি যদি জন্মভূমি থেকে আসেন তাহলে পার হেড 20 টাকা করে ভাড়া নেবে। এখানে কিন্তু টোটো অটোর ভাড়াটা একটু বেশি বলে, আপনাকে বার্গেনিং করে ঠিক করে নিতে হবে। আর শ্রীকৃষ্ণের আরেক নাম দ্বারকাদেশ, কেন শ্রীকৃষ্ণ তার বয়সকালে সময় কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকায়। সেই দ্বারকার রাজা হিসেবে তাকে দ্বারকাদেশ বলা হয়। এই মন্দির মথুরার মধ্যে সবথেকে প্রাচীন এবং অন্যতম মন্দির হচ্ছে এই দ্বারকাদেশ মন্দির। তাই মথুরা এলে পরে আপনি এই দ্বারকাদেশ মন্দির দেখতে কিন্তু একদম ভুলবেন না। দ্বারকাদেশ মন্দির দর্শনের পর নেমে এসে ডান দিকে একটু এগিয়ে এলেই আপনি চলে আসবেন যমুনার এই বিখ্যাত বিশ্রাম ঘাটে। এই ঘাটের মাহাত্ম্য হলো ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর এই ঘাটে এসেই বিশ্রাম নিয়েছিলেন, তাই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট। এই ঘাটটা কিন্তু খুবই সুন্দর এবং এখানেও প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যমুনা আরতি হয়। তাই আপনি চাইলে সন্ধ্যাবেলায় এখানে বসে প্রত্যেক দিন 6:45টার সময় আপনি আরতি এখানে দেখতে পাবেন। বিশ্রামঘাট থেকে আমরা আবার চলে এলাম জন্মভূমিতে, কেননা এর পাশেই আমার হোটেল। আর আস্তে আস্তে দেখছি যে খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় জন্মভূমির দরজা, আর প্রচুর দর্শনার্থীর ভিড়। এবং জানতে পারলাম যে প্রত্যেক দিন রাত্রেবেলায় এখানে লেজার লাইট শো এবং প্রজেক্টরে করে শ্রীকৃষ্ণের লীলা এবং এখানকার যে ইতিহাস কংসের কারাগারের সেটা বোঝানো হয়। ওই যে 1 নম্বর গেট দিয়ে ঢুকে এই যে শ্রীকৃষ্ণ ভোজনালয়, এখানে আজকে রাত্রে ডিনারটা করব, দেখবো কেমন। ঢোকা যাক এই ভোজনালয়ে। এটার দাম নিয়েছে 110 টাকা। খাবারগুলো ঠিকঠাক। এই হচ্ছে সেই জায়গা, মানে কংসের কারাগার বা শ্রীকৃষ্ণের জন্মভূমি। আমরা ভিতরে গিয়ে দেখে এলাম। আমার হোটেলের ছাদ থেকে এখন ওখানে লাইট শো আর পুরো ঘটনাগুলো বলছে যে পৌরাণিক কাহিনী অনুযায়ী। তো আপনাদের তো দেখাতে পারবো না, তাই হোটেলের ছাদ থেকে আর কি জিনিসটা পুরো বোঝানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আমাদের এই মথুরা ভ্রমণের গল্প, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিও আসছে বৃন্দাবনকে কেন্দ্র করে। ধন্যবাদ।